জুলাই সনদ কথা ঐক্য বাস্তবে বিভাজন, মতৈক্য নাকি মতানৈক্য, এই প্রশ্নটাই কি নির্ধারণ করবে আগামীতে গণতন্ত্রের ভবিষ্যৎ? আর তাই আজ মধুমতি ব্যাংক পিএলসির নতুন বাংলাদেশে আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি জুলাই সনদে মতৈক্য ও বাস্তবতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখছেন নিউজ 24। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান এবং আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমি একটু পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশ থেকে শাহ ইফতেখার তারিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরপরে আমাদের সঙ্গে আছেন আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক, বিএনপি। এছাড়াও আমাদের সঙ্গে স্টুডিওতে আরও অতিথি হিসেবে উপস্থিত আছেন মৌলানা আশরাফ মাহদি, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটি হলো জুলাই সনদের মতৈক্য ও বাস্তবতা। আমরা সেটা নিয়ে যাব এবং আমি একটু প্রথমে শাহ ইফতেখার তারিক আপনার কাছে আসতে চাই। জুলাই সনদের ভিত্তিতে কিভাবে নির্বাচন চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ? ধন্যবাদ আপনাকে। আমার সাথে যারা উপস্থিত রয়েছেন, আজিজুল বারী হেলাল ভাই, একসময়ের তুখোর ছাত্রনেতা, অভিজ্ঞ রাজনীতিবিদ রয়েছেন। এনসিপির পক্ষ থেকে মাহাদি, তাকেও মোবারকবাদ জানাচ্ছি এবং এই মুহূর্তে যারা আমাদের দেখছেন তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আমরা কেমন নির্বাচন চাই? জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যে নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ এবং মানুষ তার মতামত দিতে পারবে, যেখানে কালো টাকার প্রভাব থাকবে না, যেখানে অস্ত্রের প্রভাব থাকবে না, মানুষ স্বাধীনভাবে তার মতামত দিতে পারবে এবং সেই যে নির্বাচনের মধ্য দিয়ে একটি যোগ্য পার্লামেন্ট গঠিত হবে, অযোগ্যদের মিলনস্থল হবে না, এমন একটি নির্বাচন আমরা চাই। আর এই চাওয়ার জন্যই তো এত রক্তপাত। এই যে গণ অভ্যুত্থানে এত মানুষ রক্ত দিল, এত মানুষ তাদের পঙ্গুত্ব বরণ করলো, এর পেছনে মূল ঘটনাটা কি ছিল? আপনার দেয়াল লিখনে দেখবেন সেখানে স্পষ্ট লেখা ছিল রাষ্ট্র মেরামত চাই, রাষ্ট্রের সংস্কার চাই। অতএব রাষ্ট্রের এই সংস্কারটাই ইসলামী আন্দোলন বাংলাদেশের চাওয়া। রাষ্ট্রের সংস্কারের জন্য জুলাইয়ের যে সনদের কথা বলা হচ্ছে সেটার বৈঠক তো এখনো চলমান, তৃতীয় দফার বৈঠক আবারও অক্টোবরে আবার নতুন করে শুরু হওয়ার কথা। তো সেক্ষেত্রে আসলে কর্মসূচিটা আগে কেন দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ? এখানে একটু বিষয়টা ভাবতে হবে যে আমরা দীর্ঘদিন যাবৎ একটা পরিশ্রম করে যাচ্ছি, 13 মাস যাবৎ একটি জায়গায় যাওয়ার জন্য, রাষ্ট্র সংস্কারের জায়গায় যাওয়ার জন্য। কিন্তু রাষ্ট্র সংস্কারের যে মূল জায়গাগুলো, সেই জায়গাগুলোতে যখন আমাদের মতৈক্য হচ্ছে না, যখন আমরা একমত হতে পারছি না, অথচ টাইম এই যে এখন নতুনভাবে সময় বৃদ্ধি হলো, এর আগেও কিন্তু একবার সময় বৃদ্ধি করা হয়েছে। অতএব সময়ই বৃদ্ধি হচ্ছে কিন্তু মূল জায়গায় কিন্তু কোনো সংস্কার হচ্ছে না। বিশেষ করে নির্বাচনী ব্যবস্থার কোনো সংস্কার হচ্ছে না, নির্বাচনী ব্যবস্থার সংস্কার হচ্ছে না। তারপর আমি যদি আরেকটা বিষয়ের দিকে ইঙ্গিত করি, যে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলির নিয়োগ কি সরকারি দল দিবে নাকি একটা আলাদা কমিটি দিবে, এই বিষয়ে আমরা কোনো মতকে এখনো পর্যন্ত বুঝতে পারি নাই। এবং যে জায়গাগুলি খুব গুরুত্বপূর্ণ সেই জায়গায় বিএনপি অত্যন্ত বড় এবং দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করেছিলাম তারা এই ক্ষেত্রে অত্যন্ত উদারতার পরিচয় দিবেন এবং দেশ গঠনের এই সুযোগটিকে বিএনপি সামনে থেকে নেতৃত্ব দিবে। উদারতার পরিচয় দিয়েছে। আমি সেই জায়গাগুলিতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং নোট অফ ডিসেন্ট দিয়েই তারা ক্ষান্ত না যে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এখনো পর্যন্ত কিন্তু অনিশ্চিত। যদি তাই হয়, যদি আবারও সেই আগের জায়গায় আমরা ফেরত যাই, তাহলে 54 বছরের পর যে সুযোগটি এদেশের তরুণ ছাত্ররা এবং আপামর জনতা যে সুযোগটি আমাদের সামনে এনে দিয়েছে, সেই সুযোগটিকে হেলায় হারিয়ে ফেলা হবে। ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। আজিজুল বারী হেলাল, আপনার কাছে একটু আসবো যে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের কথা বলা হয়েছে এবং আগামীকাল থেকেই কর্মসূচিতে যাচ্ছে বেশ কয়েকটি ইসলামপন্থী দল। আমি একটু আপনার কাছে আসবো যে বিএনপি নির্বাচনমুখী কর্মসূচির দিকে অগ্রসর হচ্ছে এরকম খবর পাওয়া যাচ্ছে, আসলে বিষয়টা কতটুকু সত্যি এবং আসলে কি ধরনের কর্মসূচি এগুলো? আমি প্রথমে আপনাকে বলতে যাই যে জুলাই চার্টারটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে। জুলাই চার্টারের সাথে নির্বাচনের কতটুকু সম্পর্ক এটা আপনাকে জানতে হবে। নির্বাচন ব্যবস্থার কোনো সম্পর্ক কি আছে জুলাই চার্টারের সাথে? জুলাই চার্টারটা হলো সাম কমিটমেন্টস। কি কমিটমেন্টস? যে নেক্সট বাংলাদেশ, আগামী বাংলাদেশ কিভাবে চলবে, তাই না? জুলাই চার্টারে সব পিয়ারের একটা প্রশ্ন আছে যে উচ্চকক্ষে পিয়ার
এটা নিয়ে একটা উচ্চকক্ষে পিয়ার নিয়ে একটা বিষয় আছে। আর সব হলো আগামী বাংলাদেশটা কিভাবে চলবে, রাষ্ট্র মেরামতের কথা যেটা ইফতেখার ভাই, ওই তারিক ভাই বললেন, ওই সব বিষয় মানে আগামী বাংলাদেশ। নির্বাচন অ্যাপার্ট ফ্রম ইট, নির্বাচন থেকে বিষয় না এটা। এখন এরা বলছে যে জুলাই সনদের লিগ্যাল ফ্রেমওয়ার্ক মতে আইনি ভিত্তি, অর্থাৎ নির্বাচন না, আইনি ভিত্তি কিভাবে দেওয়া হবে, আর এটার বাস্তবায়ন ইমপ্লিমেন্টেশনটা কি হবে জুলাই চার্টারটা। তো এখন আমরা বলছি লজিক্যালি, রেশনালি এবং রাষ্ট্র পরিচালনার দীর্ঘ পরিচালনার অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে এই লিগ্যাল ফ্রেমওয়ার্ক যদি দিতে হয় তাহলে এটাকে আপনাকে আইদার প্রেসিডেন্ট অর্ডিন্যান্স অর নির্বাহী আদেশ। কিন্তু যদি এই জুলাই সনদের যে সমস্ত 84 চেকলিস্ট অর্থাৎ 84 পয়েন্টস, এই 84টার কোনোটা যদি আপনার সংবিধান পরিবর্তন করতে হয় এরকম কোনো বিষয় আসে, তাহলে কিন্তু আপনাকে সংসদে যে করতে হবে। এটার জন্য কোনো নির্বাহী আদেশ বা প্রেসিডেন্ট অর্ডিন্যান্সে সম্ভব না। কিন্তু যেটা সংবিধানের সাথে সংযুক্তি না, একটা আইন প্রণয়ন করলে হয়, সেটা আপনি নির্বাহী আদেশে করতে পারেন অথবা প্রেসিডেন্ট অর্ডিন্যান্সে করতে পারেন। কিন্তু এই তিনটি দলের রাজনৈতিক বক্তব্য হলো যে না, এই তিনটি এখনই ইমপ্লিমেন্ট করতে হবে এবং এর লিগ্যাল ফ্রেমওয়ার্ক দিতে হবে। আমরা তখন বলছি যে কী উপায়টা কি, একটা ইললজিক উপায় যদি বলেন বা মানে আইন ইল্লিগাল উপায় বলেন, তাহলে তো এটা কোর্টের চ্যালেঞ্জ হবে পরবর্তীতে, তাই না? আর এটা যদি আপনি ইললিগালি এটাকে বাস্তবায়ন বা লিগ্যাল ফ্রেমওয়ার্ক দেন, তাহলে কিন্তু প্যারালাল দুইটা সংবিধান হয়ে যাচ্ছে। জি, সেক্ষেত্রে নির্বাচনমুখী কর্মসূচিগুলো আসলে কি হতে পারে? এবং আমরা এটাও বলছি, ওরা বলছে, আমরা এটাও বলেছি যে যদি এইটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক বা ইমপ্লিমেন্টেশন করার জন্য সুপ্রিম কোর্ট বা অ্যাপিলেট ডিভিশন কোনো বক্তব্য দিয়ে বা অবজারভেশন দিয়ে থাকে, সেটাও কিন্তু আমাদের জন্য একটা ধারণা হতে পারে কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। এতগুলো অপশন থাকার পরেও আপনারা বলছেন যে এই জুলাই সনদের জন্য আমরা আন্দোলনে নামে গেলাম, আন্দোলনে চলে গেল রাজপথে। তাহলে আগামীকাল যে বৈঠকটা হবে, এই বৈঠক তো তাই তো ফলপ্রসূ, মানে বৈঠকে থাকার কোনো দরকার নেই, কারণ আপনি তো সরকারকে চ্যালেঞ্জ করে মাস সপ্তাহে চলে গেলেন। এখন আপনি বলছেন নির্বাচনী আমাদের কর্মসূচিটা কীরকম, এটা বলছেন না? জি, নির্বাচনমুখী কর্মসূচির খবর আমরা পেয়েছি বিভিন্ন গণমাধ্যমে। খবর পাবেন, আমরা তো মানে নির্বাচনমুখী কর্মসূচি তো আমরা সেই 8ই আগস্ট যখন সরকার গঠন হলো, 7ই আগস্টে আমরা বিএনপি অফিসের সামনে নির্বাচনের দাবিতে প্রোগ্রাম করেছিলাম না? তখন থেকে কিন্তু আমরা জনসম্পৃক্ত কর্মসূচি ঘোষণা করেছি এবং আমাদের রাজনৈতিক দলগুলো বিভিন্ন পার্টির যে রুটিন প্রোগ্রাম করছে, তাছাড়াও আপনার জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য, জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য, জনগণকে নির্বাচনমুখী করবার জন্য আমরা বিভিন্ন জনসভা কর্মসূচি আমরা বিভিন্ন জেলায় উপজেলায় করে যাচ্ছি। এখন বক্তব্য হলো যে আমরা যখন এইটা করছি, নির্বাচনমুখী কর্মসূচি করছি, তখন একটি রাজনৈতিক দল তারা আপনার খুবই গোপনে, খুবই সংগোপনে এবং খুবই কৌশলে আপনার বাংলাদেশের প্রশাসন, পুলিশ এবং অন্য অন্য সংস্থা, কলেজ, স্কুল, এখানে তারা একটা বিরাট প্রাধান্য বিস্তার করে রয়েছে। এবং সেখানে তারা কারা? জামাত ইসলামী বাংলাদেশ যেটা বলছে, এবং তারা বলছে যে ইসলামের নতুন নতুন ব্যাখ্যা দেওয়া শুরু করেছে। আমি এই জন্য আমার পাশে দুইজন আলেম আছেন, তাদের কাছে জিজ্ঞেস করেছি ইসলাম কি কোনো পরিবর্তনশীল ধর্ম? গতকালকে আমি একটা টকশোতে দেখি জামাত ইসলামের অ্যাডভোকেট একজন বলছেন, পার্মানেন্ট লয়ার বলছেন যে ইসলাম পরিবর্তনশীল ধর্ম, ইসলাম বিবর্তনশীল ধর্ম, ইসলামের পর্দা ফরজ না। আমি তখন বললাম যে এটা কি হইল ইসলাম? এখন আমার বক্তব্য, আপনারা যারা ইসলামিক রাজনীতি করেন, আমরা নিজেরাও ইসলামপন্থী একটা দল, কিন্তু আমরা ইসলামিক রাজনীতিটা করি না, আমরা রাজনীতি করি। আপনারা যারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করেন, তারা কি মনে করেন যে ইসলাম আসলে পরিবর্তনশীল ধর্ম, ইসলাম বিবর্তনশীল ধর্ম, বা ইসলামে পর্দা জায়েজ না? এই কথাগুলো রাজনৈতিক অঙ্গনে ব্যবহার করে আপনারা
যে আপনারা ধর্মের যে রাজনৈতিক অপব্যবহার সে অপব্যবহার করছেন, সেজন্য আমার পাশে দুইজন স্কলার বসে আছেন, নিশ্চয়ই তারা স্কলার, তারা তাদের কাছে আমার বক্তব্য, আপনারা কি জামাতে ইসলামকে ইসলাম মনে করেন? আপনার কাছে আবারও আসবো। মাওলানা আশরাফ মাহাদি, আপনার কাছে একটু আসতে চাই। আপনারা তো মানে জামায়াত সহ ডানপন্থী দলগুলোর সাথে যুগপৎ আন্দোলনে গেলেন না বা এখনো পর্যন্ত যাননি। সর্বশেষ আমরা জানি যে আসলে মধ্যমপন্থী কিছু দলের সঙ্গে আপনাদের পরবর্তীতে কর্মসূচি দেওয়ার চিন্তাভাবনা রয়েছে বা এখনো পর্যন্ত আপনারা তার ভেতরে রয়েছেন। কেন আসলে এই দলগুলোর সাথে আপনারা কর্মসূচিতে গেলেন না? ধন্যবাদ। এখানে মধ্যমপন্থী দলের সাথে কোনো অ্যালায়েন্সে যাওয়া অথবা জামাতের সাথে না যাওয়ার বিষয়টা এভাবে না দেখে আমি বলবো যে আসলে আমাদের ক্রোনোলজিটা যেভাবে আসছে, আমরা যেভাবে আলোচনাটা শুরু করেছিলাম, আমাদের 8টি দল একসাথে বসে আমরা একটা আলোচনায় এসেছিলাম যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে। এই জায়গাটায় আমরা একসাথে একটা প্রেশার ক্রিয়েট করব অথবা একসাথে আমরা একটা দাবি সমস্যারে জানাবো। তো সেই জায়গা থেকে যখন আমরা দেখলাম যে এই 8 দলের মধ্যে কিছু দল এমন কিছু দাবি উত্থাপন করছে যেটা আসলে আলোচনার টেবিলেই নাই, যেমন আমি যদি বলি নিম্নকক্ষে পিআরের বিষয়টা, সেটা আসলে আমাদের কাছে যতটুকু মনে হয়েছে যে আমরা যেই দাবিটা নিয়ে আমরা এখন 1 বছর আলোচনার পরে যেই জায়গাটায় চলে এসেছি, এখন আমাদের আসলে জুলাই সনদে কি কি থাকবে তার চেয়েও বেশি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমাদের ফোকাসটা হওয়া উচিত ছিল। তো সেই জায়গাটায় যদি ফোকাস থাকতো, হয়তো আমরা সেই 8 দলের সাথেই আমাদের অ্যালায়েন্সটা অর্থাৎ রাজপথের আলোচনার যেই ঐক্যমত্যটা সেই জায়গাটায় আমরা থাকতাম। কিন্তু আমরা দেখলাম যে যখন আমরা ঐক্যমত্য কমিশনে আলোচনা জারি রেখেছি, তখন নিজেদের মতো করে দলীয় এজেন্ডাকে সামনে রেখে কিছু দল রাজপথে নেমে পড়লো, যেটা আমাদের কাছে ঐক্যমত্য কমিশনের স্পিরিটের সাথে অথবা এজেন্ডার সাথে কিছুটা সাংঘর্ষিক মনে হয়েছে। এই কারণে আমরা তাদের সাথে আর রাজপথে আন্দোলনটাকে কন্টিনিউ করার প্রয়োজন বোধ করিনি। দ্বিতীয়ত, ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছে, এখন যদি আমরা রাজপথে নামি সেক্ষেত্রে এটার এজেন্ডা বা উদ্দেশ্যটা কি সেটাও স্পষ্ট থাকতে হবে। এটা আমাদের কাছে স্পষ্ট না থাকার কারণেই আমরা আসলে রাজপথে যাইনি। আর এর বাইরে যারা জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কথা বলছে, এখন জুলাই সনদটাকেই ঐক্যমত্য কমিশনের আলোচনাটা যেখানে থেমে আছে সেটাকে আমরা কিভাবে বাস্তবায়ন করতে পারি সেই জায়গাটা নিয়ে যারা চিন্তিত বা সেই জায়গায় যাদের কনসার্ন আছে, তাদের সাথে আমাদের অ্যালায়েন্স হতে পারে। এবং সেটা নির্বাচনী কোনো অ্যালায়েন্স না, এটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অ্যালায়েন্স। এবং জুলাই সনদের ঘোষণাপত্র, আমি এখানে যেহেতু আলোচ্য বিষয় এসছে এজন্য রেলেভেন্টলি একটা কথা বলতে চাই। আমরা একটা বিষয়ে এখানে বলে আসছি যে এটার একটা আইনি ভিত্তি এবং সাংবিধানিক একটা ভিত্তি দিতে হবে। এবং সর্বশেষ আমরা যেটা দেখেছি গত সপ্তাহে বৈঠকে, এটা বিএনপি সালাউদ্দিন সাহেবের পক্ষ থেকেও এসছে কথাটা, যে যদি পরবর্তী পার্লামেন্ট এটাকে চ্যালেঞ্জ করতে পারে, এ ধরনের কোনো সিস্টেম যদি বের করা যায় যেটাকে চ্যালেঞ্জ করতে পারে না, পরবর্তী পার্লামেন্ট যদি এটাকে মেনে নেওয়ার মতো কোনো সিস্টেম বের করা যায় তাহলে তারা এটা মেনে নেবেন। তো আমরা দেখেছি যে জুলাই ঘোষণাপত্র কিন্তু ইটসেলফ এটাকে এম্পাওয়ার্ড করে এবং ঘোষণাপত্র নিজেই হচ্ছে মানে এটা তার যেই আইনটা সামনে আসছে, ঘোষণাপত্র যেই ধারা 22 ধারাটা যদি আমরা সামনে রাখি, এখানে কিন্তু সাংবিধানিক আদেশের মাধ্যমেই এই জুলাই সনদের সংবিধান সম্পর্কিত যে বিষয়গুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে যে এগুলো আমরা আসলে কিভাবে বাস্তবায়ন করব, পরবর্তী পার্লামেন্ট না আসলে আমরা এগুলো বাস্তবায়ন করতে পারবো না, সেই জায়গাটায় কিন্তু ঘোষণাপত্রের 22 ধারা অনুযায়ী একটি সিও অর্থাৎ কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমে কিন্তু এখন থেকে এটা বাস্তবায়ন করা যায়। এবং আমরা সম্প্রতি অধ্যাপক আলী রিয়াজের কথাই এটা জানতে পেরেছি যে সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন তারা কিন্তু এটা জানিয়েছেন যে সাংবিধানিক একটি কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমে কিন্তু এটা বাস্তবায়ন করা সম্ভব। তো সেই জায়গা থেকে আমরা মনে করছি যে এইটা শুধুমাত্র পার্লামেন্ট হলেই বাস্তবায়ন করতে হবে, এর আগে বাস্তবায়ন করা যাবে না। এই তর্কটা আমরা পরবর্তীতে যতগুলো সংসদ বা যতগুলো সরকার আসবে সবাই তো যার যার মতো করে আসলে সিও করে তারা তো তাদের মতো করে দেশ পরিচালনার একটা সুযোগ পেয়ে যাবে। আপনারা কি আসলে সেই সুযোগটা জনগণকে করে দিবেন কিনা বা এই সেই সব সরকারকে করে দিবেন? এখানে একটা পার্থক্য আছে। দেখেন, সরকার আসার পরে, পার্লামেন্ট হওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট। সরকার আসার পরে একটা সংবিধান যখন সংশোধনী আসবে, যখন অ্যামেন্ডমেন্ট হবে, সেটা একটা সংসদ করতে পারে। কিন্তু আপনি যখন সংবিধানের স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার নিয়ে কথা বলবেন, আমরা যেই জায়গাটায় আটকে আছি আসলে জুলাই সনদের সংবিধান সম্পর্কিত যে বিষয়গুলো,
আমার ইফতেখার ভাই বললেন যে আমরা এখানে এনসিসির কথা বলছি বা বিভিন্ন বিষয়ে যেগুলো জায়গায় নোট অফ ডিসেন্ট দেয়া আছে বিভিন্ন দলের পক্ষ থেকে, তো সেই জায়গাগুলো সংবিধান সম্পর্কিত জায়গাগুলো যখন আমরা বাস্তবায়ন করতে যাব তখন কিন্তু আমাদের এমন একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে যেটা সাস্টেইনেবল, যেটা টেকসই। এবং আমরা এই জায়গায় গণপরিষদ কাম পার্লামেন্টের কথা বলছি। আমরা বলছি যে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা তাদের জায়গা থেকে সংসদ সদস্য হিসাবেও ফাংশন করবেন এবং একই সাথে সাংবিধানিক যে বিষয়গুলো নিয়ে আমরা আটকে আছি সেই জায়গায় তারা গণপরিষদের একজন সদস্য হিসেবে ফাংশন করবেন, যাতে করে আমরা সংবিধানের বেসিক স্ট্রাকচারের দোহাই দিয়ে রাষ্ট্রের যে মৌলিক সংস্কারগুলো আছে সেগুলোকে আটকে না রাখি, জুলাই সনদের সাথে এবং জুলাই স্পিরিটের সাথে গাদ্দারি না করি। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। শাহ ইফতেখার, আপনার কাছে একটু আসতে চাই, জাতীয় পার্টি নিষিদ্ধ হলেই কি আসলে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে কিনা? না, লেভেল প্লেইং ফিল্ডের সাথে তো নিষিদ্ধ হওয়া না হওয়ার বিষয়টা, তাহলে এতদিন পরে এসে জাতীয় পার্টি কেন নিষিদ্ধ চাইছে সেটা ভিন্ন একটা আলোচ্য বিষয়। কিন্তু আমি যেটা বলি, লেভেল প্লেইং ফিল্ড হওয়াটা তো জরুরি। এবং আমাদের আজিজুল বারী হেলাল ভাই চমৎকার বলেছেন, উনি হয়তো মনে করছেন যে একটি দলের প্রভাব বিস্তার করেছে বিভিন্ন জায়গায়। যদি তাই হয়ে থাকে তাহলে সেটা তো নির্বাচনের জন্য একটা সংকার। আজিজুল বারী হেলাল ভাই দাবি করছেন একরকম, হয়তো পরিস্থিতিটা ভিন্নও হতে পারে, অন্য কোনো দলের প্রভাব থাকতে পারে। অতএব আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই। আমরা চাই যেন সবাই যারা ভোটার তারা যে তাদের মনের ইচ্ছা অনুযায়ী তারা ভোট দিবে এবং নির্বাচনী প্রক্রিয়া চলমান থাকার সময় কেউ শক্তি প্রয়োগের মাধ্যমে কোনো কাউকে দমন করবে না। কিন্তু আমরা কিন্তু মাঠের চিত্রটা এমনই দেখছি। মাঠে যদি আপনি দেখেন যে ভাষায় কথা বলা হচ্ছে, আমরা খুব শঙ্কিত। কারণ বলা হচ্ছে কাউকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে, কাউকে চামড়া খুলে ফেলা হবে, কাউকে এটা করা হবে। এতে আমরা শঙ্কিত হয়ে পড়ছি যে আসলে কি নির্বাচনে ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারবে। আমাদের মূল কনসার্নের জায়গা কোনটা? আমরা যেন তেন ভোট তো বহুবার হয়েছে, আমাদের পতিত সরকার বেশ কয়েকবার ভোট দিয়েছেন, সেই ভোটে কি জাতির কোনো মুক্তি ঘটেছে? অতএব আপনারা তো তার ভিতরে একবার চতুর্থ স্থান অধিকার করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। কোনটা? 2018 ভোটে, 2018 জাতীয় সংসদ নির্বাচনে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম আন্দোলন বাংলাদেশ প্রায় 1.5% ভোট পেয়েছে এবং চতুর্থ স্থান অধিকার করেছে। 2018 নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছে, কিন্তু তারপরে তো আসলে বিতর্কিত নির্বাচন নিয়ে কথা বলছিলেন, আমি সেটাই বলছি যে ওখানে তো সবাই অংশগ্রহণ করেছে, কিন্তু সেই নির্বাচনে আমরা দুপুর 12টার আগে আমরা বলেছি এটা কোনো নির্বাচন না, এটা নির্বাচনের নামে একটা প্রহসন চলছে। আমরা সর্বপ্রথম এটাকে প্রত্যাখ্যান করি। তো অতএব সেই নির্বাচনগুলি যে গ্রহণযোগ্য ছিল না এই নিয়ে তো কারো কোনো দ্বিমত নাই। আপনারা সেই নির্বাচন প্রত্যাখ্যান করার পরেও তারপরেও কেন এই 1.5% আপনারা ভোট পেয়েছেন এবং চতুর্থ স্থান অধিকার করেছেন, সেগুলো বিভিন্ন জায়গায় কেন আপনারা বলেন? তাহলে 1.5%, আমাদের তো ভোট পাওয়ার কথা ছিল 15%। কোথায় 1.5%, কোথায় 15%? আমাদের তো একটা হিসাব আছে। চতুর্থ স্থানের কথা আপনারা কেন বলছেন? আমরা বলি এখনো কেন বলেন? না, আমরা বলি না, কারণ ওই নির্বাচনটা কোনো গ্রহণযোগ্য নির্বাচনই হয় নাই। যদি আমরা এটা বলতেই চাইতাম তাহলে 12টায় সর্বপ্রথম আমরা সংবাদ সম্মেলন করে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করতাম না। এবং সেই নির্বাচনে যা হয়েছে সেটা তো সবাই জানে, আমরা একেবারে দিবালোকের মতো স্পষ্ট। ঠিক আছে, আমরা জাতীয় পার্টি নিষিদ্ধ প্রসঙ্গে একটু দুইটা বিষয়ে যেহেতু আগে আলোচনায় এসছে, আজিজুল ভাই হেলাল ভাইকে বিনয়ের সাথে বলতে চাই, আমরা ইসলামের নাম নিয়ে রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের নাম নিয়ে রাজনীতি করে না, ঠিক আছে। আমরা আমাদের ইসলামের একটা রাষ্ট্রনীতি আছে, সেই নীতিটাকে আমরা গ্রহণ করেছি, অন্য কেউ অন্যটাকে গ্রহণ করেছে। আমরা ইসলামের একটা অর্থনীতি আছে, আমরা এটাকে শ্রেষ্ঠতম অর্থনীতি মনে করি। ইসলামের একটা সমাজ ব্যবস্থা আছে, আমরা এইটাকে পলিটিক্যাল আইডিওলজি হিসেবে আমরা এটাকে গ্রহণ করেছি। তো অতএব আমরা রাজনীতি করি, সেই রাজনীতির ভিত্তি হচ্ছে ইসলাম। অতএব আরেকটা হচ্ছে পিয়ারের প্রসঙ্গ কেন আসলো, ইসলাম পরিবর্তনশীল কিনা আমি সেটা অন্য দলের কি বলেছে ওইটা আমি না দেখে বলতে পারবো না, ওই কথাটা আমি শুনিনি। আশরাফ মেহেদী একটা বিষয় এনেছে, সেটা হচ্ছে যে নিম্নকক্ষে পিয়ারের প্রসঙ্গ, যে বিষয়টা, যে পিয়ারের বিষয়টা কিন্তু আমরা শুরু থেকেই এইটা এজেন্ডায় আনার জন্য বারবার উত্থাপন করছিলাম, কিন্তু এইটাকে এজেন্ডাভুক্ত করা হয় নাই। এমনকি আমাদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ইনি জোরালোভাবে এটা বারবার উত্থাপন করেছেন।
তো পরবর্তী সময়ে যখন দেখা গেল যে উচ্চ কক্ষে সেটাতেও বিএনপি নোট অফ ডিসেন্ট দিল, এবং বিএনপি যেভাবে চায় সেটা হচ্ছে নিম্নকক্ষের রেপ্লিকা হোক উচ্চকক্ষ, সেটা তো আমরা চাইতে পারি না। অতএব আমরা মনে করছি যে আসলে সঠিক নির্বাচন যদি হয়, এবং বিএনপির জন্য এটা কল্যাণকর, কেননা যদি যেনতেন নির্বাচন হয় এবং নির্বাচনে কালো টাকার প্রভাব থাকে এবং অস্ত্রের প্রভাব থাকে, তাহলে যে দলটা ক্ষমতায় আসবে সেই দলটা কিন্তু ফেসিবাদে রূপান্তরিত হবে, ফেসিবাদী চরিত্রে রূপান্তরিত হবে। তাহলে আজকে আওয়ামী লীগ এই দেশ ছাড়া, আমরা কি চাই যে বিএনপিও দেশ ছাড়া হোক? তাহলে একে একে যেই ক্ষমতায় যাবে সেই ফেসিবাদী চরিত্রে যাবে এবং তাকে দেশ ছাড়া হতে হবে। আমরা তো এটা চাই না। তাহলে দেশ বিরাজনীতিকরণের পথে হাঁটবে। আমরা চাই বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে সারা বিশ্বে যেহেতু এটাকে অনুসরণ করা হচ্ছে, বেশিরভাগ দেশগুলো অনুসরণ করছে, এবং এটা অনেকেই বলার চেষ্টা করেন যে এর মধ্যে স্থিতিশীলতা থাকবে না। এই কথাটা আমাকে যদি সুযোগ দেওয়া হয়, আমি একেবারে প্রামাণ্য সহকারে উল্লেখ করব যে কোন কোন দেশে, তৃতীয় বিশ্বের কোন কোন দেশে পিআর পদ্ধতি আছে এবং সেখানে স্থিতিশীল রাজনৈতিক অবস্থা বিরাজ করছে। এটার আমি একেবারে ডাটা সহ আপনাদের সঙ্গে উল্লেখ করতে পারব। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। আইজুল বারী হেলাল, একটু আপনার কাছে আসতে চাই। সেটি হলো যে সব দলই যদি আসলে যার যার মতো কর্মসূচি দিতে থাকে, তাহলে আসলে নির্বাচনেই বা কারা যাবে, বা ঐক্যের জায়গাটাই কারা থাকবে? সেটাই তো বলছি যে আমাদের 24-এর গণ অভ্যুত্থানের চেতনা কি বেহাত হয়ে যাচ্ছে, হাতছাড়া হয়ে যাচ্ছে। এই দেখেন এদের বক্তব্য দেখেন, যে প্রথমে হলো যে এটা মাহাদি একটা কথা বলছে, রাজপথে যাওয়ার উদ্দেশ্য কি? আমি ওই প্রশ্নের উত্তর দিতে চাই যে বাংলাদেশের এই ইউনূস সরকারকে অধীনে নির্বাচন না হোক, ইউনূস সরকারের মানে আমাদের 24-এর গণ অভ্যুত্থানে রক্ত দিয়ে যে সরকার করছি, সেই সরকার যদি সাকসেসফুল না হয়, এটা কে চায়? পতিত ফ্যাসিবাদ সে তো চায় এরা, এবং সে তো ঘোষণা করছে কলকাতা থেকে যে ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন যেন না হয়। রাজপথে যারা যাচ্ছে টু ডিস্ট্রয় দ্য গভর্নমেন্ট, বলতেছে আমরা দাবি দেওয়ার জন্য যাচ্ছি। ঠিক আছে, দাবি দেওয়ার জন্য যাচ্ছেন, তার মানে আপনি নির্বাচনকে একটা আনসার্টেনিটির মধ্যে ফেলাই দিচ্ছেন, অর্থাৎ হাসিনার শব্দটাকেই আপনি প্রতিধ্বনি করলেন, হাসিনার পক্ষেই বেনিফিটটা দিলেন, এই যে রাজপথে যাওয়ার উদ্দেশ্য। আরেকটা দেখবেন দাবি করছে জাতীয় পার্টি নিষিদ্ধ বলছেন না, এর সাথে দাবি উঠেছে 14 দল, অর্থাৎ স্বৈরাচারের দোসর যারা ছিল, হাসিনার নিজের দল আওয়ামী লীগের সব নিষিদ্ধের দাবি উঠছে না। আমরাও বলছি যে এই দলগুলো যদি নিষিদ্ধ করতে হয়, তাহলে নির্বাহী আদেশে নিষিদ্ধ না করে একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, আমাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, যেহেতু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দলগুলো নিষিদ্ধ করা যেতে পারে, যেহেতু এখানে একটা আইনও আছে, যেটা হাসিনার আমলে যে আপনার আইসিটি কোর্ট, ওই কোর্টে এই রাজনৈতিক দল বিচারের কোনো আইন ছিল না। এবার কিন্তু করা হয়েছে যে রাজনৈতিক দলের যদি কেউ ফ্যাসিবাদী করে তাকে বিচার করা যাবে। আমরা বলছি এই কয়েকটি দল যদি আপনি নির্বাহী আদেশে বাতিল করে দেন, তাই না, আর আপনিও নির্বাচনে আসবেন না, তাই নির্বাচনটা কিভাবে হবে? আপনাদের এই জায়গাটা বুঝতে হবে যে হাসিনা কি চাচ্ছে। হাসিনা চাচ্ছে বাংলাদেশে যাতে নির্বাচনটা না হয়, বাংলাদেশে ইউনূস সরকারটা ফেইলড হয়, এবং 24-এ গণ অভ্যুত্থান ফেইল হলে হাসিনার সফলতা। হাসিনাকে তাহলে আমরা ভুল করে তাড়িয়ে দিলাম। সেই বয়ান তৈরি করবার জন্য যে ফাঁদ পাতা হয়েছে, দেখেন যে এই 5ই আগস্টের পরে বলা উচিত ছিল, যেভাবে হাসিনা আওয়ামী লীগের আমরা নিষিদ্ধ দাবি করেছি, জাতীয় পার্টিও নিষিদ্ধ দাবি করা উচিত। কিছুদিন পর, অর্থাৎ 1 বছর পরে আজকে বলছেন জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি, আবার বলছেন 14 দল, অর্থাৎ হাসিনার সাথে যে সমস্ত স্বৈরাচারের দোষর ছিল তাদের বিচার। আমরাও কিন্তু এই বিচারের পক্ষে, বিচারের মাধ্যমে আপনি নির্বাহী আদেশে করতে পারেন। তাহলে আপনার উদ্দেশ্য কি? নির্বাচনের মাঠটাকে ফাঁকা রাখবেন, হাসিনার উদ্দেশ্য যেটা সেটা করবেন, এটা একটা বক্তব্য। জি, ধন্যবাদ। আমরা মাওলানা আশরাফ মাহাদি আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর যখন ফিরবো, তখন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে থাকছে এই আলোচনা। সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনার সঙ্গে আছে রিশাদ হাসান এবং আমাদের অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন। মাওলানা আশরাফ মাহাদি, আপনার কাছ থেকে শুরু করতে চাই। ডাকসু নির্বাচনে আপনাদের সমর্থিত যে ছাত্র প্যানেলটি বা শিক্ষার্থী প্যানেলটি, সেখানে আসলে ব্যর্থতার কারণ কি?
ডাকসু এবং জাকসুতে আমাদের যেই সমর্থিত প্যানেলটি ছিল, আপনি জেনে থাকবেন যে এটা আসলে খুব বেশি দিন হয় নাই যে আমরা আমাদের ছাত্র সংসদ নিয়ে কাজ শুরু করেছি, এবং খুব অল্প সময়ের অভিজ্ঞতা এবং যারা এখানে আসলে ছাত্র সংসদ নিয়ে ছাত্র সংগঠন নিয়ে কাজ করছিল তাদের পরিকল্পনার অভাব, সব কিছু মিলে আমরা এগুলো নিয়ে পর্যালোচনা করে যেটা ভেবেছি, আমরা পর্যাপ্ত সময়টা পাইনি। এবং যেই পরিকল্পনা আমি বলবো যে কৌশলের আশ্রয় বিভিন্ন রাজনৈতিক দল নিয়েছিল, সেই কৌশলগুলোকে আমাদের ছাত্র সংগঠন, এটা আত্মসমালোচনা হিসেবেই বলছি, আমাদের ছাত্র সংগঠনের যারা দায়িত্বশীল ছিল তারা সেটা রিড করতে ব্যর্থ হয়েছে। এবং কিছু জায়গায় দেখা গেছে যে আমাদের ছাত্র সংগঠনেরই অনেক নেতারা তারা ভিন্ন একটি রাজনৈতিক দলের যেই আমি বলবো এটা অপকৌশলের যেই ছক, এই ছকের মধ্যে পড়ে গেছে। আপনার মনে থাকার কথা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ একটা সময় ধরে সাধারণ শিক্ষার্থী নামক কোট আনকোট সাধারণ শিক্ষার্থী নামক একটা ফেনোমেনা, একটা শব্দের প্রচলন আমরা খুব দেখি যে এখানে রাজনৈতিক দলগুলোকে প্রবেশ করতে দেয়া হয় না। তো কারণে অকারণে বিভিন্নভাবে আমাদের তখনও তো বাকছাস এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, আমাদের যেই ছাত্র সংগঠনটা, আমাদের সমর্থিত যে প্যানেলটা, তারা সেইভাবে ক্যাম্পাসে ফাংশনাল হয়ে উঠতে পারেনি বিভিন্ন কারণে। নির্বাচনে তো আসলে এনসিপিও বেশ নবীন বা নতুন দল হিসেবে আসলে নির্বাচনে হয়তো নিশ্চয়ই অংশ নেবে। আমি সেখানেও কি আসলে ফলাফল এরকমই দাঁড়াবে? এটা মোটেও ফলাফল এরকম হবে না, এটা আমি জন্য বলি যে একটা দলের গুপ্ত রাজনীতি বা কোনো ধরনের কৌশল বা অপকৌশল কোনো কিছুকে পড়তে না পারার এরকম বিষয় কি থাকবে? সেটা বাকছাসের সাথে ঘটেছে ভিন্ন কারণে, কারণ বাকছাস গঠন হয়েছে অনেক পরে, এবং আপনি জানেন যে আমাদের ছাত্র সংগঠন প্রথমে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো এই গাঠনিক মুহূর্তের ভিতর দিয়ে আমরা লম্বা একটা সময় পার করে ফেলেছি। এনসিপির যে বিষয়টা, আপনি যদি জাতীয় নাগরিক কমিটির কথা মনে থাকে আপনার, তাহলে আপনি এটার যে প্যাটার্নটা, আমি বলবো যে যেই ডাকসুর প্যানেলটা জিতে এসছে তারা হুবহু আমাদের জাতীয় নাগরিক পার্টির আগে যে প্ল্যাটফর্মটি ছিল, যেটা থেকে মূলত জাতীয় নাগরিক পার্টি এসছে, জাতীয় নাগরিক কমিটির ফুল প্যাটার্নটা তারা ফলো করেছে। আপনি দেখবেন যে এখানে অনেকে এটাকে এখন আসলে ওন করার চেষ্টা করছে, কিন্তু ছাত্র শিবিরের যেই ইসলামাইজেশন প্রক্রিয়া প্রকল্প, তাদের যে আদর্শ, সেটার সাথে কি আসলে এই প্যানেলটা যায়? এখানে যেই মানে আমি বলবো যে তাদের শিবির সমর্থিত হওয়া এবং সরাসরি শিবির সদস্য হওয়া দুটো তো এক জিনিস না। একটা প্যানেলের মধ্যে এমন কোনো সদস্য থাকতে পারে কিনা, ইসলামী দলের কোনো প্যানেলের মধ্যে এমন কোনো সদস্য থাকতে পারে কিনা যে আসলে ইসলামাইজেশন প্রকল্পে বিশ্বাস করে না? এটা তো হইতে পারে না। আমরা তো ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল দেখছি, এখানে সবাই ইসলামী শাসন ছাত্র আন্দোলনের ছিল। ছাত্র দলের প্যানেল আমরা দেখছি, তারা সবাই জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য ছিল। কিন্তু শিবিরের এমন কি হলো যে তারা তাদের সদস্যের বাইরে এমন একটা ডাইভার্স প্যানেল দিতে চাইলো যেটা আসলে ছাত্র শিবিরের ইসলামাইজেশন প্রকল্পের সাথে যায় না, যেটা তাদের আদর্শিক নেতা বা তাদের যেই মতাদর্শ, সেই মতাদর্শের সাথে যায় না। এবং আমি বলবো যে এই জায়গাটাই জামাত এবং জামাতে ইসলামী, তাদের যে মাদার পার্টি, এখানে একটা ব্লান্ডার করে ফেলেছে। আপনি দেখবেন যে এখানে ছাত্র শিবিরের যে প্যানেল, আমি একটু শেষ করি, ছাত্র শিবিরের যে প্যানেলটা, সেই প্যানেলের মধ্যে তারা পরিপূর্ণভাবে ইসলামাইজেশন প্রকল্পটা আনছে না, কিন্তু অন্য একজন জামাত নেতা তিনি এটাকে ব্যাখ্যা করছেন কিভাবে, যে হিজাব ম্যান্ডেটরি না, এটাকে ওন করার জন্য তিনি তার দলের যেই ইসলামাইজেশন প্রকল্প, সেটা থেকে একটা লিবারাল ভিউর মধ্যে এমনভাবে চলে আসছেন যেটা সেটা আসলে ইসলামের সীমানা থেকে বের হয়ে যাওয়া লাগছে তার। এক, দ্বিতীয়ত আমি এখানে অনেকেই মিসরিড করেছেন, এখানে ইসলামী আন্দোলনের অনেক নেতারা, শীর্ষ নেতৃত্ব থেকে আমরা বলতে শুনেছি যে এটা আসলে ইসলামের বিজয়। আমি এটা স্পষ্টভাবেই বলতে পারি যে শিবিরের যে প্যানেলটি বিজয় হয়ে এসছে, তারা কিন্তু যে প্রজেকশন মিটিংগুলো করেছিল সেখানে স্পষ্টভাবে তারা বলেছে যে যদি ক্যাম্পাসে কেউ যদি তার স্বাধীনভাবে সে তার পোশাকের ব্যাপারে চলতে পারবে, অর্থাৎ লিবারাল ডেমোক্রেসির যেই কনসেপ্ট, এটাকে তারা পরিপূর্ণভাবে ধারণ করে। কিন্তু লিবারাল ডেমোক্রেসির এই কনসেপ্টের সাথে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের যে ইসলামাইজেশন প্রকল্পের কনসেপ্ট, এটা কিন্তু আবার এক জিনিস না। আমি এক ছোট্ট একটা মানে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে শেষ করব। আমি যে উবার দিয়ে আসছিলাম, এখানে এই চকশোতে আসছিলাম, উবার ড্রাইভার আমাকে বলতেছে যে ভাই এখন তো ছাত্র শিবির জয়লাভ করছে ডাকসুতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন দেখবেন যে আর এলোমেলো পোশাক পরে এই সেই ইয়া করে, মানে ইসলাম বহির্ভূতভাবে নারী শিক্ষার্থীরা যখন তখন আন্দোলনে নেমে যেতে পারবে না। বাইরের এই কনসেপ্টটা কিন্তু বাইরে গেছে। যখন ইসলামী দলের নেতারা, জামাতের নেতারা অথবা ইসলামী আন্দোলনের নেতারা এটাকে ইসলামের বিজয় বলা শুরু করলেন, তখন কিন্তু মানুষ ভাবতে শুরু করলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির একটা ইসলামাইজেশন প্রকল্প নিয়ে সামনে হাঁটছে। অথচ
ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, এটা পুরোপুরি গঠিত হয়েছে একটা ডাইভার্সিফাইড, অর্থাৎ সমাজের অন্যান্য যে স্টেক হোল্ডাররা আছে তাদের সকলকে একত্রিত করে এটা সবাই যাতে ওন করতে পারে, ধন্যবাদ। সবার একটা অংশগ্রহণমূলক একটা আপনার প্যানেল কাছে যেতে চাই। অতীতে আমরা দেখেছি অনেক রাজনীতিবিদ আওয়ামী লীগ থেকে বিএনপিতে, বিএনপি থেকে আওয়ামী লীগে এসেছে, বা এক দল থেকে আরেক দলে গিয়েছে, আমি যদি কোনো দলের নাম উল্লেখ করে না বলি। তো তাহলে শিবিরের যেসব ছাত্ররা ছাত্রলীগে ছিল বা শিক্ষার্থী সদস্যরা ছাত্রলীগে ছিল, বা গুপ্ত রাজনীতি যেটাকে আপনারা বলছেন, সেটাকে আসলে গুপ্ত রাজনীতি আপনারা কেন বলছেন? কেন বলছি যে গত 17 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো ছাত্র সংগঠন এক্সেপ্ট ছাত্রলীগ কাজ করতে পারেনি। সেখানে ছাত্র শিবিরের কর্মীরা কেমোফ্লেজ করে থাকছে এবং থেকে 5ই আগস্টের পরিবর্তনের পরে তারা আবার সেখান থেকে বেরিয়ে আসলো। তাহলে কি আপনি সেই আওয়ামী লীগ থেকে বিএনপি যাওয়া, বিএনপি থেকে আওয়ামী লীগে যাওয়া, ওইটা তো আদর্শচ্যুত রাজনীতি করা। আর এইখানে কি করছে যে তারা ঢুকছে ওখানে শিবির হয়ে, কিন্তু ওখানে মিথ্যা কথা বলছে যে আমরা ছাত্রলীগ করি। ওই যে মাহাদি যেটা বলে যে ইসলামাইজেশন যে প্রক্রিয়া শিবির নিয়েছে, এটা ইসলামের সংগঠন না, মিথ্যা কথা বলে তা ছাত্রলীগে থাকলো। 5 তারিখের পরে আবার তারা আপনার অঙ্গীকার ভঙ্গ করে চলে আসলো, ছাত্র শিবির করলো। এবং এই ডাকসুতে যে একটা কালো টাকার প্রভাব পড়েছে, প্রচণ্ড টাকা ব্যয় হয়েছে। আমরা জানতে চেয়েছি যে কত টাকা ব্যয় করা হয়েছে এবং জামাত কত টাকা দিয়েছে। এই শিবির তো এই ক্যাম্পাসে জয়লাভ করেনি, আপনার ডাকসুতে জয়লাভ করেছে হলো আপনার সমন্বিত ছাত্র ঐক্য, যেটার একটা সংকর ছাত্র সংগঠন, যেখানে আপনাদের দল মনে হয় ছিল, তাই না? তাদের আলাদা প্যানেল ছিল, ছাত্রলীগ, ছাত্র শিবির, আরো কিছু কিছু ওই যে সমাজের ডাইভার্সিফিকেশন, এই যে সংকট ছাত্র সংগঠনটি নেতৃত্ব দিল শিবির। এবং তারা কিভাবে এক্সপ্লয়েট করেছে ছাত্রদেরকে দেখেন, এনসিপিকে পর্যন্ত এক্সপ্লয়েট করেছে। এনসিপি বুঝতে পারেনি যে এরা আসলে শিবিরের নাম ধরে যে ভিতরে রয়েছে। এবং তারা এবার সবচেয়ে বড় দেখেন অ্যাডমিনিস্ট্রেশনটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন এই আমলে, যেটা বলা হয় একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই আমলে টোটাল অ্যাডমিনিস্ট্রেশনে জামাত নিয়ন্ত্রিত। আপনি ভিসি বলেন, প্রক্টর বলেন, হলগুলোর প্রভোস্ট বলেন, আপনি দেখেন যে এতগুলো দুর্নীতি, এতগুলো অনিয়ম ধরা পড়লো, তারা কেউ কি কোনো বক্তব্য দিল? যে দুটো ছাত্রী আপনার ব্যালট শিট নিয়ে রোকেয়া হলের আপনার ভোট সেন্টারে গেল, তাদের আগেই তারা বললো যে আমার এই ব্যালট শিটে আপনার ভোট দেওয়া আছে বিপিজিএসে, সেটার কোনো ব্যাখ্যা কি ঢাকা বিশ্ববিদ্যালয় দিতে পারলো? তার ভিডিও ফুটেজ আমি দেখলাম আজকে বের হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় দিতে পারলো? তারপরে আপনার অন্য হলে যে সমস্ত অনিয়ম, যেমন ওই যে শিক্ষক নিজেই ব্যালট ঢুকাচ্ছে আপনার ব্যালট বক্সে, তাকে বহিষ্কার করা হয়েছে, তখন তার কোনো ব্যাখ্যা দিতে পারলো ঢাকা বিশ্ববিদ্যালয়? এরকম একটা জামাত ওরিয়েন্টেড প্রশাসনের ভিতরে তারপরে আবার 17 বছর আপনি এই সংগঠনটা কাজ করেছে, ছাত্রদল কাজ করতে পারেনি বা অন্য সংগঠন কাজ করতে পারেনি, তাহলে আপনি তার মানে কি যে দুটো বিশ্ববিদ্যালয়ে এই সংসদ নির্বাচন হয়েছে, আপনি দেখছেন দুটোই কি জামাত অধ্যুষিত বা জামাত শিবির নিয়ন্ত্রিত? কোন প্রশাসন জামাত শিবির না? আপনি বলেন কোন প্রশাসন জামাত শিবির না? কোন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়, আপনার চিটাগাং বিশ্ববিদ্যালয়, জামাত শিবির তারা একদম প্রশাসনটা এমনভাবে তারা করায়ত্ত করেছে। ইসলামী আন্দোলন তারা বুঝবে আর কয়েকদিন পরে যে কোন ফাঁদে তারা পা দিয়েছে, বুঝছেন? যে জামাত শিবির যেভাবে আপনার অ্যাডমিনিস্ট্রেশন দখল করেছে। তারিক আপনার কাছে আসবো। আমির খসরু মাহমুদ বলেছেন এবারের নির্বাচন পিআর পদ্ধতিতে করার কোনো সুযোগ নেই, জনগণের ম্যান্ডেট নিয়েই পরবর্তী নির্বাচনের পিআর এর জন্য যদি আসতে চায় তাহলে আসতে হবে। তো আপনি কি মনে করেন, আপনি কি কথার সঙ্গে একমত? এবারের নির্বাচনে পিআর পদ্ধতিতে যাওয়ার কোনো সুযোগ নেই? এই বিষয়ে তো আমার একমত হওয়ার কোনো সুযোগ নেই। আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ সবগুলি রাজনৈতিক দলই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এটা বুঝবে, কারণ এটাতে শুধু আমাদের কোনো স্বার্থ নাই, এখানে বড় স্বার্থটা হচ্ছে দেশের কল্যাণের জন্য এটা প্রয়োজন। আমি কয়েকটা প্রশ্ন এর আগে উত্থাপিত হয়েছে, এই বিষয়গুলি একটু যদি ব্যাখ্যা না দিই ভুল বার্তা যাবে। রাজপথে আমরা যাওয়ার উদ্দেশ্য কি? আমরা রাজপথে যাওয়ার মানে হচ্ছে আমরা জাতীয় ঐকমত্য কমিশনকে বাদ দিয়ে চলে গেছি, বিষয়টা এমন না। একই জায়গায় আমরা ঘুরপাক খাচ্ছি। অতএব আমরা রাজপথে যাওয়ার পাশাপাশি আমরা কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনে আছি এবং আমরা আশা করব যে এটা আলোচনার টেবিলেই সমাধান হবে। যদি এটা আলোচনার টেবিলে সমাধান না হয় তাহলে ক্ষতি কিন্তু কারো এককভাবে হবে না,
ক্ষতিটা হবে পুরো দেশের, ক্ষতিটা হবে জনগণের, এবং ক্ষতিটা হবে রাজনৈতিক দলগুলির এখন যারা আমরা আছি। অতএব এই বিষয়ে সবাইকে একটু সচেতন হওয়ার জন্য, সতর্ক করার জন্যই আমাদের এই জনগণের কাছে যাওয়া। এবার নির্বাচন স্থগিতের প্রসঙ্গ এসছে। আমরা কোশ্চিনকালেও নির্বাচন স্থগিত করতে চাই না। আমরা নির্বাচন চাই, এবং সেটা যেন প্রক্রিয়ায় যেন না হয়, সেটা যেন সঠিক পন্থায় হয় এবং মানুষ তার সমর্থনকে সঠিক জায়গায় সঠিকভাবে দিতে পারে, এটাকে কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে। জাতীয় পার্টির প্রসঙ্গ এবং 14 দলের প্রসঙ্গ আসছে নিষিদ্ধ করার প্রসঙ্গে। আমরা তো তাদের নিষিদ্ধ চাই না, আমাদের তাদের কার্যক্রম স্থগিত করতে চাই। কেন? বিগত 3টি নির্বাচন এদেশের মানুষকে যারা বঞ্চিত করেছে, তাদেরকে অন্তত আগামী 3টি নির্বাচন বঞ্চিত করা তো ন্যায়ানুগ কথা। অতএব সেটা কেন হবে না? তারা আমাদেরকে 3টা নির্বাচন বঞ্চিত করেছে, আগামী 3টা নির্বাচন তারা স্টপ থাকুক, তাদেরকে আমরা নিষিদ্ধ করতে চাই না, তাদের কার্যক্রম স্থগিত থাকুক। আসছে তারপরে এই ইউনিভার্সিটির প্রসঙ্গ আসছে, যদিও এখানে জামাতের কেউ থাকলে ভালো হতো, তারা তাদের উত্তরগুলি দিতেন, আমি সেগুলির উত্তর দিতে চাই না। তবে আমি মনে করি ইউনিভার্সিটিতে আসলে কি বিজয়ী হয়েছে? ইউনিভার্সিটিতে বিজয়ী হয়েছে গেস্ট রুম এবং গণরুমের ভীতি। এই ভীতির বিরুদ্ধে রায় এসেছে। গেস্ট রুম এবং গণরুমের আতঙ্ক সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে এটা আবার চেপে বসেছিল, যে আবারও কি আবার আমরা গেস্ট রুম গণরুম কালচারের মধ্যে যাচ্ছি, যার কারণে শিবিরের কোনো প্যানেল বিজয়ী হয় নাই। তারা একটা মানে যৌথ প্যানেল দিয়েছে, সেই প্যানেল বিজয়ী হয়েছে। ইসলামের বিজয়টা কিভাবে দেখেন? আপনার ডাকসু নির্বাচনের আগে এমন এমন কথা শাহবাগের যারা সূচনা করেছিল, সেই শাহবাগীদের কণ্ঠে উচ্চারিত হয়েছিল, যেটা আসলে শাহবাগের কথা না, শাহবাগীদের কথা না, এটা হচ্ছে ভারতের কথা। সেই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে একটা বিজয় হয়েছে, এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে শাহবাগের বিরুদ্ধে শাপলা হয়েছিল, শাহবাগের বিরুদ্ধে শাপলা হয়েছিল। তো ওই হিসাবে এটা ইসলামের বিজয় বলে আমরা মনে করতে পারি। আমাদের হেলাল ভাই বলছেন ক্যামোফ্লেজ, ক্যামোফ্লেজ, এটা তাদের ব্যাখ্যা দিলে ভালো হতো। ক্যামোফ্লেজ একটা সামরিক পরিভাষা। যখন বিগত 3টা সময় আওয়ামী লীগ যে নির্যাতন করেছে, ওই মুহূর্তে যদি কেউ ক্যামোফ্লেজ করে, খুব কি তাকে দায়ী করা যায়? তাহলে এই যে গেস্ট রুম গণরুমে এখানে ক্যামোফ্লেজ করে যে ছাত্র শিবির ছিল, তার দায় দায়িত্ব ছাত্রলীগ ছাত্র শিবির নিতে হবে না। ডাকসুতে টাকার প্রভাব আমি এটা বিশ্বাস করতে চাই না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের টাকার কাছে বিক্রি হবে, এতটা আমি ভাবার চিন্তা করি না। আমরা কোন ফাঁদে পা দিয়েছি? আমাদের আজুল ভাই, হেলাল ভাই, ছাত্র না, প্রশাসন। আচ্ছা, প্রশাসন, কিন্তু প্রশাসনের এই পর্যন্ত যতগুলি উঠেছে কেউ কিন্তু প্রমাণ করতে পারেনি, বরং তারাই দিয়েছে। যাই হোক, এটা আপনি বলবেন। আমরা কোনো ফাঁদে পা দিইনি, আমরা জামাতের সাথে যুক্ত হইনি, আমরা জামাতের আদর্শ সম্পর্কে আমাদের অবস্থান আগেও যা ছিল এখনো তাই আছে ইনশাআল্লাহ। আমরা আমাদের অবস্থানে সুস্পষ্ট অবস্থানে আছি এবং থাকবো। স্বাধীনতার প্রসঙ্গে আমাদের যে অবস্থান, যখন জামাত ইসলাম এবং বিএনপি 2001 সালে একসঙ্গে তখন আসলে কি বিএনপি কোনো ফাঁদে পা দিয়েছিল? আজুল ভাই, হেলাল ভাই বলবেন, আমি একটু বলি, আমরা কোনো ফাঁদে পা দিইনি। আমরা জামাতের সাথে এখন কি করছি? আমরা জাস্ট একটা দেশটা এই সময় গঠন করার সময় ওনারা ওনাদের চিন্তা অনুযায়ী ওনাদের মতো আছে, আমরা আমাদের চিন্তা অনুযায়ী আমাদের মতো আছি। আমরা চাই বিএনপি এখানে অভিভাবক সুলভ দায়িত্ব পালন করুক, নেতৃত্ব দিক। এই জাতি যে সংস্কারের যে একটা অবর্ণনীয় বলবো না, একটা দারুণ সুযোগ পেয়েছে, এই সুযোগটা যেন আমরা হেলায় না হারাই। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা এবারে একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো, তখন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনার সঙ্গে আছে রিশাদ হাসান এবং আমাদের সঙ্গে আমাদের অতিথিরা সঙ্গে রয়েছেন মাওলানা আশরাফ মাহাদি। আপনার কাছে আমি একটু শেষ প্রশ্নটি নিয়ে যেতে চাই। শেষ অবধি জুলাই সনদের বাস্তবায়নের বিষয়টা কি দাঁড়াবে বলে মনে করেন? জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে তো আমাদের ঐক্যমত্য কমিশনে যে আলোচনা চলছে, আমি বিশ্বাস করি যে আমরা সকলের আলোচনার ভিত্তিতে একটা সুন্দর সমাপ্তির দিকে আসতে পারবো, যেহেতু সময়টাও এক্সটেন্ড করা হয়েছে। আমি সেই জায়গাটায় আশাবাদী, এবং শেষ পর্যন্ত আমাদের আশা হচ্ছে টেকসই একটা সমাধানের দিকে যদি আমরা যাই, তাহলে গণপরিষদ কাম পার্লামেন্টের যে প্রস্তাবনাটা আমরা দিচ্ছি, সেই জায়গাটায় আমরা একটা খুব ভালো ফলাফল আশা করছি দেখতে পাবো। কারণ এটা যদি আমরা করতে যাই, তাহলে আমাদের নির্বাচনের আগে খুব বড় ধরনের কেওয়াস তৈরি করার প্রয়োজন নেই। নির্বাচনের পরবর্তী সময়ে একটা সার্টেইন সময়ে
যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তারাই গণপরিষদের রোলটা প্লে করে একটি সাংবিধানিক যে জায়গাগুলোতে জটিলতা তৈরি হচ্ছে সেই সংস্কারগুলো নিয়ে আসবেন। এবং অ্যামেন্ডমেন্টের জায়গাটার মধ্যে যদি আমরা আটকে থাকি, শেষ কথাটা আমি বলি, তাহলে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেমনিভাবে একটি সংশোধনী বাতিল করার মাধ্যমে বাংলাদেশে একটা সংকটের দিকে ঠেলে দেওয়া হয়েছিল বাংলাদেশকে, সেই জায়গায় আবার সংস্কারগুলোকে বাতিল করে একটা সংকটের জায়গায় ঠেলে দেওয়া হতে পারে। জি, ধন্যবাদ। আইজুল বারী হেলাল, আপনার কাছে আসবো। বিএনপিকে অন্য সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে নেগোশিয়েট করতে ব্যর্থ হয়েছে কিনা, যদি সফলই যদি হয়ে থাকে তাহলে এতগুলো দল 5 দফা দাবিতে অভিন্ন কর্মসূচি কেন দিল? বাংলাদেশে অনেকগুলো দল, মাত্র 3টি দল রাস্তায় নামছে, 8টি দল আপনার অভিন্ন কর্মসূচিতে না, তারা বলছে যে এই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বলছে। সুতরাং এই যে ডিফারেন্সটা এটা রাজনীতিতে থাকবে। বিএনপির সাথে আরও বাংলাদেশের আরও অনেক দল আছে, আমাদের সাথে যুগপথভাবে, যেমন মান্না ভাইয়ের দল, জুনায়েদ সাকির দল, আরও বামপন্থী দল, অনেক দল আছে। আমি যে কথাটা একটা ভুল রিডিং, ইফতেখার সাহেব বলছেন যে ডাকসুতে ছাত্ররা টাকা খেয়ে যাবে, কিন্তু সেটা বলিনি। আমি বলছি যে প্রশাসন এবং যে ভোটের ইঞ্জিনিয়ারিং, যে কারচুপি করতে প্রশাসন এবং তাদের যে কর্তৃপক্ষ, ইভেন ল এনফোর্সিং এজেন্সিজ, এইখানে কালো টাকার প্রভাব পড়েছে। ছাত্ররা তো আপনার কারণকে এত ভোট পড়েছে কিনা এটার একটা বক্তব্য আছে, ভোট ইঞ্জিনিয়ারিং করে বাড়িয়েছে, তার সেখানে টাকার প্রভাব পড়েছে, আমি সেটা বলেছি। অনেক ধন্যবাদ। শাহ ইফতেখার তারিক, আপনার কাছে এই আন্দোলন কি নির্বাচন পেছানোর কোনো পরিকল্পনা? সংক্ষেপে প্লিজ। না, একেবারেই না। এই আন্দোলন নির্বাচন পেছানোর পরিকল্পনা না, বরং নির্বাচনটা আরও যেন সুন্দর হয় তার জন্যই এই আমাদের আন্দোলন এবং একই সাথে জাতীয় ঐকমত্য কমিশনে আমাদের অবস্থান। আমি সর্বশেষ একটা বাক্যে বলতে চাই দেশের জনগণের উদ্দেশ্যে, 54 বছর আমরা কিন্তু এই দেশটা যেখানে যাওয়ার কথা ছিল আমরা সেখানে যাইনি। আমরা এখনো বঞ্চিত, এখনো ক্ষুধার্ত মানুষের আহাজারি আমরা শুনতে পাই। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ইসলামের বিজয় ছাড়া অন্য কোনো উপায় নাই। সারা বিশ্ব এখন নতুনভাবে এগিয়ে যাচ্ছে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হবার জন্য এবং আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমরা শেষ করব, মতৈক্য বা মতানৈক্য যাই হোক না কেন, জনগণ সবসময় ভালোর পক্ষে, জনগণ সবসময় শান্তির পক্ষে। জনগণ চাই যে এই দেশটি আরও সুন্দর হোক, নতুন এই বাংলাদেশ সামনের দিকে আরও এগিয়ে যাক। শেষ করছি আজকের মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। দেখা হবে আবার আগামীকাল রাত্রে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভরাত্রি।